পিসিমণি ঘরে ঢুকে গেছেন, তার সঙ্গে বার্তা দেওয়ার আপ্রাণ চেষ্টা যে ভাই আগে দুর্যোধন, দুঃশাসন, মির্জাফর ইত্যাদি প্রভৃতি যা যা বলেছি না, সেই সমস্ত কিছু ভুলে যাও, ওগুলো আর মনের মধ্যে রেখো না। এবং মুখ বাঁচাতে ভাইপোকে এগিয়ে দিচ্ছেন। যথারীতি ভাইপো দায়িত্ব নিয়ে ফ্যাম্বেল করছেন, কাঁপছেন, ছড়াচ্ছেন। এবং তার মূল নির্যাসটা এটাই উঠে আসছে অমিত শাহজির 1 মাসের মধ্যে দ্বিতীয়বার বঙ্গ সফর এবং মেরে কেটে 24 ঘন্টাও তিনি বাংলায় ছিলেন না। তার মধ্যে যে নির্যাসটা উঠে আসছে সেটা হচ্ছে যে এই রাজ্যের শাসক দল আর জেতার জন্য খেলছে না, বরং তারা ইনিংস হার বাঁচানোর জন্য খেলছে, অর্থাৎ টিকে থাকার তারা লড়াই করছে। জেতা ফেতা এখন তাদের সিলেবাসের বাইরে, সেই ছবিটাই কিন্তু স্পষ্ট হয়ে গেল। দেখুন, অমিত শাহজি এসেছেন, তিনি বাংলায় আসবেন, এসে বলবেন তৃণমূলকে ফুৎকারে উড়িয়ে দেবো, আমাদের ভোট বাড়বে, হিন্দু ভোট কনসলিডেট হবে, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি আছে ইত্যাদি প্রভৃতি নিয়ে তিনি কথা বলবেন, কর্মীদেরকে চাঙ্গা করবেন এবং 26-এ জেতার চেষ্টা করবেন। এর মধ্যে নতুনত্ব তো কিছু নেই, কিন্তু আমাদের যেটা ফলো করতে হয় সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। আর এক্ষেত্রে আমি বলবো কোনো বিশেষ ব্যক্তি নয়, সামগ্রিকভাবে আমি তৃণমূল কংগ্রেস দলটার কথা বলছি। রাজনৈতিক দল যদি তাদেরকে মনে করেন, সেই দলটার কথা বলছি, বা সেই তৃণমূল কংগ্রেস পরিচালিত প্রশাসনটার কথা বলছি। অন্তত 7খানা পয়েন্ট উঠে এলো যেখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে থরথরানিটা একদম মাথার চুল থেকে পায়ের নখ অবধি স্পষ্ট হয়ে যাচ্ছে। এক এক করে আপনাদের সামনে রাখছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন, প্রথমেই যে ইনসিডেন্টটা সব থেকে বড় ইঙ্গিত দিচ্ছে যে সারেন্ডারের দিকে চলে আসছে। কেন বলছি সেই কথাটা? অমিত শাহজি আজকে 2টো কর্মী সভা করেছেন, একটা বাগডোগরা উত্তরবঙ্গে এবং একটা দক্ষিণবঙ্গের ব্যারাকপুরে তিনি করেছেন। এবং সেখানে ওই 4টে সাংগঠনিক জেলা, বারাসত ফারাসত সবাইকে ডেকে নেওয়া হয়েছিল। তো সেখানে অমিত শাহজি যখন কর্মী সভা সেরে ফেরত যাচ্ছেন বা বাগডোগরার দিকে যাবেন এবার, সেই সময় তার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দেওয়ার পরিকল্পনা করেছিল। কারা পরিকল্পনা করেছিল? মতুয়াদের একটা সংগঠন, বোঝাই যাচ্ছে ধান্দাবাজ সংগঠন। কেননা যারা যে সরকার সিএএ নিয়ে আসছে, এই মতুয়াদের এই দেশের নাগরিকত্ব দেওয়ার কাজটা করছে, তাদেরকে গো ব্যাক দেওয়া হচ্ছে, ধান্দাবাজ ছাড়া তো এটা কেউ হতে পারে না। কিন্তু যাই হোক, আমরা দেখলাম একটা অদ্ভুত কাণ্ড। কী কাণ্ড বলুন তো? যে পুলিশ এই সংগঠন অমিত শাহজি যে রাস্তা দিয়ে যাবেন সেখানে পৌঁছানোর অনেক আগেই তাদেরকে আটকে দিল এবং বলল ভাগো এখান থেকে, কোনো স্লোগান দেওয়া যাবে না, উত্তেজনা তৈরি করা যাবে না। কেন হঠাৎ করে পুলিশ এত সদয় হয়ে উঠল? কেননা এর আগে আমরা দেখেছি যখন বিজেপির কেন্দ্রীয় নেতারা এই রাজ্যে এসেছেন, গো ব্যাক স্লোগান এই সাধারণ মানুষ সাজিয়ে তৃণমূল কর্মীদের পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং শুধু গো ব্যাক স্লোগান বা কালো পতাকা দেখানো নয়, আমরা দেখেছি তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজির কনভয়ে হামলা হয়েছে, তার গাড়িতে আক্রমণ হয়েছে, সেই চিহ্নও আমরা দেখেছি। সেখানে পুলিশ এতদিন ঘুমিয়ে থাকতো, কিন্তু এখন পুলিশ অতি তৎপরতা দেখাচ্ছে যে না, অমিত শাহজিকে কোনো রকম ডিস্টারবেন্স ক্রিয়েট করা যাবে না। আরে কেউ যদি গো ব্যাক স্লোগান দেখাতে চায় তাতে তো তৃণমূলেরই লাভ। দেখুন, বাংলার মানুষ পছন্দ করছে না। আসলে 14 তলা বুঝে গেছে খুব ভালো করে যে অমিত শাহজি যেভাবে বাংলাকে টার্গেট করে নিয়েছেন, যেভাবে তিনি এখানে জেতার জন্য ঝাঁপাচ্ছেন, তাতে যত অমিত শাহজির পিছনে লাগা হবে তত বেশি মাম্বু আসতে চলেছে। যেমন আজকে বেলডাঙ্গার জন্য এনআইএ চলে এসছে, অমিত শাহজি যখন বাংলায় আসছে তখন এনআইএ সেখানে তদন্ত হয়ে গেছে, ইউপিএ ধারা লেগে গেছে সেখানে। ওই যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে সবাইকে এনআইএ তুলতে শুরু করেছে। দেখুন না কেঁচো খুঁড়তে কী বেরোয়। সুতরাং এই যে ভয়টা যে অমিত শাহজিকে আর ডিস্টার্ব করা যাবে না, করলে কপালে আরও দুঃখ নাচছে, আরও শনি নাচছে, এটাই তো বলে দিচ্ছে এরা ডিফেন্সিভ মোডে চলে গেছে। শুধুমাত্র এই জায়গাটাও নয়, আর একটা মজার জিনিস দেখুন আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে আনন্দপুর অগ্নিকাণ্ড। খুব স্বাভাবিক, অমিত শাহজি সফর করছেন, তার আগে রাজ্যের এত বড় একটা অগ্নিকাণ্ড হলো, সেটা নিয়ে তিনি অ্যাটাক করবেন, যথারীতি অ্যাটাক করেছেনও। এই আনন্দপুর অগ্নিকাণ্ড যখন হলো তখন আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীর একবারও পায়ের ধুলো সেখানে পড়লো না। তিনি প্রতীক জৈনের বাড়ি থেকে ফাইল চুরি করতে যেতে পারেন, ডাকাতি করতে যেতে পারেন, কিন্তু আনন্দপুরের মানুষ, অসহায় নিপীড়িত মানুষ যখন মারা যাচ্ছে তখন তিনি যাচ্ছেন না। এবং সেখানে প্রথমে যখন বেশ হুজ্জুতি চলছে তখন সব কিছু ওপেন আছে, যে মুহূর্তে বিজেপি সেখানে প্রতিবাদ সভা করতে যাচ্ছে তখন সেখানে 163 ধারা লাগিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ 5 জনের বেশি মানুষ সেখানে জমায়েত করতে পারবে না। এই সব কাণ্ড কারখানা দেখছিলাম, অর্থাৎ আনন্দপুরকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। খুব স্বাভাবিক, কেননা শুভেন্দু অধিকারীরা যে মিছিল করেছেন সেখানে ওই যে কোম্পানির এই গোডাউন ছিল বা তাদের মালিকের সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি দেখিয়ে দেওয়া হয়েছে, বেকায়দায় যথেষ্ট পড়ে গেছে। কিন্তু দেখুন, আজকে এখানে এসআইটি করে দেওয়া হলো, স্পেশাল ইনভেস্টিগেশন টিম এই আনন্দপুরের জন্য করে দেওয়া হলো, বারুইপুরের যিনি এসপি রয়েছেন তার নেতৃত্বে। করতেই পারেন সেটা, কিন্তু
পয়েন্ট হচ্ছে কেন করলেন তার কারণ হচ্ছে যেভাবে বেলডাঙাতে এনআইএ ঢুকে গেছে, যেভাবে এখানে একটা আর্থিক তছরূপের অ্যাঙ্গেল শুভেন্দু অধিকারীরা তুলে আনছেন, যেখানকার এমএলএ যুক্ত রয়েছেন, কার সঙ্গে কী যোগ রয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে এদের মালিক যাচ্ছে, সেখান থেকে আবারও একটা কেন্দ্রীয় সংস্থা এখানে ঢুকে যেতে পারে। আর ওই কেন্দ্রীয় সংস্থা যদি এবারে ঢোকে না, তাহলে কিন্তু এই আগে যেরকম ঢিলেমি চলেছে, যে কোনো কারণেই হোক না কেন, সেই জিনিসটা আর চলবে না। এটা এরা খুব ভালো করে বুঝে গেছে। ওই প্রতীক জৈনের বাড়িতে ইডির ফাইল হাতানো বা তার পরবর্তীকালে মহামান্য সুপ্রিম কোর্টের মামলা সব কিছু নিয়ে, বেলডাঙা কাণ্ড নিয়ে, সেই জন্য চাপে পড়ে তাড়াতাড়ি দেখানো যে এটা নিয়ে যদি মামলা হয়, আদালতের কাছে যাওয়া হয়, যে আমরা তো তদন্ত করছি, আমরা তো এটার জন্য স্পেশালি নজর দিচ্ছি, আর এখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঢুকিও না। অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখন যদি ঢোকে, এখন যে জায়গাগুলোই রয়েছে সেখানে চাপ আছে, আর সেটা কি ভয়ের লক্ষণ নয়, সেটা কি সারেন্ডারের লক্ষণ নয়, সেই জায়গাটাই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এইবার আর একটা মজার জিনিস দেখাচ্ছি, যখন আনন্দপুর কাণ্ড বললাম, তখন হচ্ছে আনন্দপুরের আগুনে রাজনীতির বারুদ, লাশের খোঁজে শকুনের মতো বিজেপি অমিত শাহকে তুলোধনা অভিষেকের। হ্যাঁ, যেসব মিডিয়া হেডলাইন করছে তুলোধনা ইত্যাদি ইত্যাদি, তাদেরকে তো একটু হাইপ করে বলতে হবে, বলছেন, কিন্তু সত্যিই কি তুলোধনা করতে পারলেন? এর আগে আমরা দেখেছি যে বাংলায় এসে বিজেপির কোনো নেতা, মানে কেন্দ্রীয় নেতৃত্বের কথা বলছি আমি, তারা যখন বক্তব্য রাখছেন, তারা যখন জনসভা করছেন বা কোনো রকম কোনো প্রেস করছেন, তখন স্বয়ং মুখ্যমন্ত্রী এগিয়ে আসছেন, স্বয়ং তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী এগিয়ে আসছেন, তিনি প্রেস কনফারেন্স করছেন, নবান্ন এবং পলিটিক্স তিনি গুলিয়ে দিচ্ছেন, প্রশাসন পলিটিক্স আলাদা কিছু করতে পারছেন না, এবং সেখানে পাল্টা তীব্র থেকে তীব্রতর আক্রমণ করছেন, কথার শালীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, অনেক সময় বিলো দ্য বেল্ট হয়ে যাচ্ছে। কিন্তু আজকে দেখুন, অমিত শাহজি এসে আনন্দপুর থেকে শুরু করে এত কিছু নিয়ে অ্যাটাক করলেন, মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য শুনতে পেলেন, কোনো প্রতিক্রিয়া শুনতে পেলেন? প্রেস কনফারেন্স তো অনেক দূরের কথা। কাকে এগিয়ে দিলেন? তার ভাইপোকে। এখন যথারীতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মতো করে বলেছেন লাশের শকুনের রাজনীতি করছেন। আসলে মুশকিলটা হচ্ছে, কেউ প্যারাশুটে এসে টপকে পড়লে আর এসকালেটারে করে রাজনীতিটা করলে এই ধরনের বক্তব্যই করেন। আসলে রাজনীতির প্রাথমিক পাঠটাই তো তিনি করেননি, তিনি ভুলে গেছেন বা তিনি জানেনই না তার দলের হিস্ট্রি। সেটা হচ্ছে তাপসী মালিকের ঘটনা। লাশের রাজনীতির কথা বলছেন, শকুনের রাজনীতির কথা বলছেন। আরও বড় উদাহরণ দিই, চম্পলা সর্দার 5টা বছর রাজনীতি করে গেল তৃণমূল কংগ্রেস, রাজনীতির ক্ষীর খেলো, কোনোদিন আজ অব্দি সেটা নিয়ে দুঃখ প্রকাশ করেনি। চম্পলা সর্দার ধর্ষিতা, চম্পলা ধর্ষিতা, এই ট্যাগলাইন নিয়ে বামেদের আক্রমণ করেছে। না, বামেরা ধোয়া তুলসী পাতা নয়, কিন্তু পরবর্তীকালে আদালতের রায়ে প্রমাণিত হয়েছে যে ধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি। যে 5 জন ধরা পড়েছিলেন একদম সসম্মানে মুক্তি দেওয়া হয়েছে তাদেরকে। সেটা নিয়ে একটা শব্দও বলেছেন? তাহলে শকুনের রাজনীতিটা করে কারা? আসলে ওই তাদের যে পরামর্শদাতা সংস্থা আছে, তারা কিছু স্ক্রিপ্ট হয়তো লিখে দিয়েছেন, সেই অনুযায়ী তিনি বলেছেন। এবং দেখাতে হবে, কর্মীদের এখনও উদ্বুদ্ধ রাখতে হবে যে হ্যাঁ, আমরা লড়াইয়ের ময়দানে আছি। সেই জন্য এই ধরনের কোনো কথাবার্তা বলা। অমিত শাহজিকে যদি কাউন্টার করতে হয়, মমতা ব্যানার্জি ইজ দ্য বেস্ট পারসন। তিনি এগিয়ে আসছেন না, তিনি সাইডে চলে যাচ্ছেন, অভিষেক ব্যানার্জিকে এগিয়ে দিচ্ছেন। মজাটা কি বুঝতে পারছেন? এবং যদি মনে করেন যে অমিত শাহজিকে লাইটলি নিয়ে এই কাজটা করছেন, না, যদি সেটাই হতো তাহলে ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা না করে মমতা ব্যানার্জি নিজে ছুটে যেতেন না। অর্থাৎ কাঁপুনিটা কোন জায়গায় ধরেছে বুঝতে পারছেন? আমি শুধু সেই জায়গাটা তুলে ধরার চেষ্টা করছি। তবে যেটা আমার সবথেকে ভালো লাগলো, যে বাংলা যে পাখির চোখ হয়ে গেছে, বাংলা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় সরকারের ভাবনা যে অন্যরকম রয়েছে, সেই জায়গাটা কিন্তু আজকে অমিত শাহজি স্পষ্ট করে দিয়ে গেলেন। এবং সেখানেও যে এই বাংলা, এই তৃণমূল প্রশাসনের দিকে আঙুল উঠছে এবং এদেরকে সরানো ছাড়া কোনো অপশান নেই, অল আউট যেতে হবে, সাম দাম দণ্ডভেদ লাগাতে হবে, এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে হবে, সেই জায়গাটা কিন্তু এস্টাবলিশ করে দিলেন অমিত শাহজি। সেটা হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গ। বলছেন যে চিকেন স্নেক নিয়ে বাংলাদেশকে করা বার্তা আপনার বাবার জমি নাকি, বারবার এরা বলছে না যে চিকেন স্নেক্স নিয়ে নেব, কলকাতা দখল করে নেব, অঙ্গবঙ্গ কলিঙ্গ যেটা বাংলা বিহার ওড়িশা সব কিছু আমরা নিয়ে নেব, এইসব ডায়লগ শুনছি, সেই জায়গা থেকে পাল্টা দিয়েছেন। কিন্তু দেখুন, বিলো দ্য লাইন যেটা আছে সেটা আমাদের পড়তে হবে। অমিত শাহজি বলার কি চেষ্টা করছেন, যে এই রাজ্যে সামগ্রিকভাবে যে বেড়াটা দিতে পারছে না, বারবার কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ছুটতে হচ্ছে, কেন্দ্র টাকা পাঠিয়ে দিয়েছে, তাও এরা বেড়াটা দিতে পারছে না। কেননা অনুপ্রবেশটা হবে না, আর অনুপ্রবেশ যদি না হয় এদের দুধেল গায়ের ভোট ব্যাংক পারবে না, এরা ক্ষমতায় থাকতে পারবে না। তাই এখানে ওই চিকেন নেক্সকে আমাদেরকে সংরক্ষিত করতেই হবে, সুরক্ষিত করতেই হবে, না হলে বাংলা ছেড়ে দিন,
উত্তরবঙ্গ ছেড়ে দিন, এন্টায়ার আমাদের যে উত্তর পূর্ব ভারতবর্ষের অংশটা রয়েছে সেটা বিপদের মধ্যে পড়ে যাবে। তাই তাই বাংলা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় থাকলে কেন্দ্রের মাথা ব্যথা বাড়বে, শুধু বাড়বে না, আরও অসহনীয় পরিস্থিতি হতে পারে, সেই জায়গার ইঙ্গিত কিন্তু দিয়ে চলে গেলেন। যেটা যেটা এই রাজ্যে বিজেপির অল আউট যাওয়াটা কিন্তু একদম দিনের আলোর মতো স্পষ্ট, এবং সেই কথাটা আরও স্পষ্ট করে দিলেন যখন বললেন যে 21 রাজ্যে সরকার গড়েও নরেন্দ্র মোদীজি খুশি নন, কেন্দ্রে সরকার গড়েও খুশি নন, বাংলা চাই চাই চাই। এই যে মনোভাবটা কেন্দ্র দেখাচ্ছে, এখনও আপনারা যারা বলছেন যে ধরো তো কিছু হচ্ছে না, সেটিং হচ্ছে, রাজনীতি অত সহজ জিনিস নয়, ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরুন, অনেক কিছু দেখতে পাবেন। যা গত 1 মাস 1.5 মাসে দেখতে পেয়েছেন, ভেবেছিলেন কোনোদিন এগুলো দেখবেন? তো আরও অনেক কিছু দেখা বাকি আছে, সে তাদের নিয়ে আমি কোনো কথা বলছি না। অনেকে কনফিউশনের জায়গা থেকে বলছেন, অনেকে বদমাইশি করে বলছেন, আমি ওই প্রসঙ্গেই যাচ্ছি না। কিন্তু মূল বক্তব্য যেটা, যে অমিত শাহজি একা কথা বলছেন না, যে আমরা মোদী সাহেবের কথা বলি, সেই নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু বাংলাকে পাখির চোখ করে নিয়ে গেছেন। বার্তা স্পষ্ট, অল আউটে যাচ্ছি, কোনো রকম কোনো রেয়াত হবে না। এই যে চাপটা আসছে, এই চাপটা তো শুরুই হয়নি, খেলা শুরু হয়নি, এখনও বাকি আছে। এমসিসিটা চালু হতে দিন না, মডেল কোড অফ কন্ডাক্ট হলে কি খেলা হয় দেখবেন। এবং এখানে আর একটা কথাও বলে দিলেন যে তৃণমূল কংগ্রেস এরা দুর্নীতির বাইরে চাইলেও বেরোতে পারবে না। এরা যে জায়গায় চলে গেছে এখন, সেখানে যদি বলে যে আমি আজ থেকে ভালো মানুষ হয়ে যাব, কাল থেকে ভালো মানুষ হয়ে যাব, এই জায়গাটা নেই। এই জায়গাটাই ট্যাগলাইন হবে, এটা নিয়েই নির্বাচনের লড়াই হবে, মানুষের কাছে পৌঁছতে হবে। সেটা হচ্ছে যে এরা এত দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, এদের একটার পর একটা নেতা মন্ত্রী জেলে গেছে, ফেরেববাজি করেছে, সেটা ধরা পড়ে গেছে। হ্যাঁ, এবার এর যে তদন্ত, সেটা সময় সাপেক্ষ, তদন্ত করতে সময় লাগছে, বিচার প্রক্রিয়া তদন্ত সাপেক্ষ, সেটার জন্য সময় লাগছে। ফলে অবভিয়াসলি একটা নিয়ম রয়েছে, যেটা মহামান্য সুপ্রিম কোর্টে ডিসাইড করে দিয়েছে যে বেল দিয়ে দাও এদেরকে। কিন্তু বেল হয়ে গেলেও এরা যে কেউ দুর্নীতিমুক্ত হয়ে গেছে এই কথা তো নয়, এদের মামলা খালাস হয়ে যায়নি। সুতরাং এই জায়গা থেকে আজ না হলে কাল এরা দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হবে, এবং তিহারের মাটিতে গিয়ে এদেরকে গড়াগড়ি দিতে হবে, এটা এদের ভবিতব্য। কিন্তু তা সত্ত্বেও এদেরকে দল থেকে কাটতে ছাঁটতে তৃণমূল কংগ্রেস পারছে না। কেননা এদেরকে যদি টিকিট দেওয়া না হয়, তাহলে ভাইপোর নাম বলে দেবে। কোন ভাইপো অমিত শাহজি খুব ভালো করে জানেন, আপনারাও জানেন কিনা কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু মূল বক্তব্য হচ্ছে যে দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতিমুক্ত যদি বাংলা করতে হয়, তাহলে এই তৃণমূল কংগ্রেসকে সরানো ছাড়া উপায় নেই। এদের রন্ধ্রে রন্ধ্রে, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে, এবং নরেন্দ্র মোদীজি সেই কথা, না খাউঙ্গা না খানে দুঙ্গা। সুতরাং সেই জায়গা থেকে অল আউট যে যাচ্ছে, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং আরেকটা জায়গা দেখুন, অমিত শাহজি আসছেন, দুর্নীতি নিয়ে কথা বলছেন, এখানকার নারীদের উপর অত্যাচার নিয়ে কথা বলছেন, তৃণমূলের দুর্নীতি নিয়ে কথা বলছেন। কিন্তু সেই জায়গা থেকে যখন তিনি উত্তরবঙ্গে পৌঁছলেন, সেখানে গিয়ে কি বার্তা দিলেন? তৃণমূল কংগ্রেস খুব বাঙালি অস্মিতা করে লাফাচ্ছিল। বাঙালি অস্মিতা নয়, ওটা তৃণমূলের বাঙালি অস্মিতা ছিল, এটা আজকে গোটা বাঙালির কাছেই স্পষ্ট হয়ে গেছে। কিন্তু সেখানে গিয়ে বাঙালি অস্মিতাটা কী, এবং সেই বাঙালি অস্মিতাকে বিজেপি কতখানি সম্মান দেয়, সেই জায়গাটা কিন্তু স্পষ্ট করে দিলেন। দেখুন, উত্তরবঙ্গ এমনিতেই বিজেপির অত্যন্ত শক্ত ঘাঁটি, এবং 2026-এ যে ইলেকশন হতে চলেছে, সেই শক্ত ঘাঁটিদের যে কতখানি যাবে, তৃণমূল কংগ্রেস ওখানে সিঙ্গেল ডিজিটে নেমে যেতে পারে, সেই সম্ভাবনা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। এবং উত্তরবঙ্গ মানে আমি মালদা মুর্শিদাবাদ ধরে আপনাদের বলছি, সেইখানে তৃণমূল কংগ্রেস সামগ্রিকভাবে সিঙ্গেল ডিজিটে নামার মতো জায়গায় চলে গেছে। আর সেখান থেকে কি বার্তা দিচ্ছেন? বন্দে মাতরম দিয়ে বার্তা দিচ্ছেন। এই বন্দে মাতরম দিয়ে কেন্দ্র সরকারের ভাবনা চিন্তা, বাঙালিকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যে সম্মান দেওয়ার কথা বলছে, এবং সেটা তৃণমূল কি আটকাতে চাইছে, বাঙালি অস্মিতার কথা সেখানে তিনি তুলে ধরছেন। এবং তার থেকেও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বামেদের কথা তুলে আনা। দেখুন, বামেরা এমনিতেই অপ্রাসঙ্গিক হয়ে গেছে, শূন্য থেকে মহাশূন্যের দিকে যাচ্ছে, শূন্যের গেরো কাটবে কিনা এই নিয়ে কথা হচ্ছে, এবং কথা বলা মানে সময় নষ্ট, সেটা সকলেই জানে। এদের এতখানি দেউলিয়াপনা অবস্থা হয়েছে, রোজ কংগ্রেসে গিয়ে হাত ধরছে, জোট করো। যখন সেখানে কংগ্রেস বলছে ভাগো এখান থেকে, জোট করবো না, তখন এরা এই সদ্য জন্মানো হুমায়ুন কবির, যার মতো চূড়ান্ত সাম্প্রদায়িক ব্যক্তি কেউ হয় না, সেই হুমায়ুন কবিরের পায়ে ধরছে, জোট করো বলে সেখানে চলে যাচ্ছে। তো যাই হোক, সেই বামফ্রন্টকে বলছে যে তৃণমূলের থেকে এরা ভালো। তাহলে সেখানে অমিত শাহজি কী বার্তা দিতে চাইছেন? একটাই বার্তা, যে দেখো, বামেদের তোমরা 34 বছর সহ্য করেছো, কিন্তু এরা যে অসহ্য জাত,
এরা যে অসহ্য পার্টি, এই রাজনৈতিক শক্তিটা যে অসহ্য, এটা বাংলার মানুষ পর নির্বাচনে শূন্য করে দিয়ে প্রমাণ করে দিচ্ছে। সেই বামেরা এই তৃণমূলের থেকে ভালো, তাহলে তৃণমূলের অবস্থা কি হবে সেই বার্তাটা কিন্তু উত্তরবঙ্গে স্পষ্ট করে দিলেন যে বামেরা যদি শূন্য হয় এদের দলটাই থাকবে কিনা সন্দেহ থাকছে। সেই দিকেই কিন্তু আগামী দিনের রাজনীতি যাবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা অমিত শাহজির সফরে আমার লেগেছে সেটা হচ্ছে যে তিনি যেখানে সময় নষ্ট করার জন্য আসেননি, জাস্ট জল মাপার জন্য আসেননি, সেটা কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন। গতকাল রাত্রে তিনি যখন কলকাতা বিমানবন্দরে নেমেই কিন্তু সেখানে তিনি মেগা বৈঠক করেছেন। যথারীতি এই মুহূর্তে বঙ্গ বিজেপির যে তিন মাথা রয়েছে, যাদেরকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং স্ট্র্যাটেজি মেকিংয়ে যারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, সেই মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তারা তো ছিলেনই সেই বৈঠকে। তার পাশাপাশি যাদেরকে স্পেশালি দায়িত্ব দেওয়া হয়েছে বাংলার জন্য, সেই সুনীল বানসালজি ছিলেন, মঙ্গল পাণ্ডেজি ছিলেন, ভূপেন্দ্র যাদবজি, বিপ্লব দেবজি ছিলেন এবং অমিত মালব্যজি ছিলেন। তাদের নিয়ে কিন্তু মেগা বৈঠক হয়েছে। অবভিয়াসলি বিজেপির ঘরের বৈঠক, এই নিয়ে খুব বেশি তথ্য সামনে আসছে না, কিন্তু যেটুকুনি বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে সেখানে তিনটে মূল পয়েন্টে আলোচনা হয়েছে। 1, নির্বাচনী প্রস্তুতি; 2, এই মুহূর্তের রাজনৈতিক পরিস্থিতি; এবং 3, যেটা নিয়ে বিজেপি চিন্তা আছে, বিজেপি কর্মী সমর্থকরাও বারবার প্রশ্ন তোলেন, সেটা হচ্ছে বিজেপির সাংগঠনিক যে পরিস্থিতি সেই জায়গাটা রয়েছে। এর পাশাপাশি আর একটা বিষয় নিয়েও কিন্তু আলোচনা হয়েছে, সেটা হয়েছে যে ডিসেম্বরের শেষে যখন অমিত শাহজি এসেছিলেন তখন নেতা ধরে ধরে তিনি কিন্তু বেশ কিছু টাস্ক দিয়ে গিয়েছিলেন, এগুলো করতে হবে এবং এটা করলেই বাংলায় 26-এ হবে। সেই টাস্কের কি অগ্রগতি হয়েছে তারও কিন্তু পুরোপুরি খোলামেলা আলোচনা হয়েছে। অর্থাৎ একদিকে বিজেপি, যখন কেন্দ্রীয় বিজেপি সব এক হয়ে গেছে এবং সেখানে বাংলা পাখির চোখ, বাংলা জেতা ছাড়া আর অন্য কোনো অপশন নেই, কোনো ভাবনা নেই, এই ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে, যেটা ডেফিনেটলি পজিটিভ ভাইবস দেবে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে এবং 2026-এ বেটার পারফরমেন্স করতে সাহায্য করবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু এখন ডিফেন্সিভ মোডে চলে যাচ্ছে। তারা যে অ্যাটাকিংয়ের জায়গা ছিল সেখান থেকে বহু যোজন দূরে সরে আসতে হচ্ছে। আর এখান থেকেই ছবিটা স্পষ্ট করে দিচ্ছে, একটা দল তারা জেতার জন্য খেলছে, সেটা বিজেপি, আর একটা দল তারা হারার হাত থেকে বাঁচার জন্য লড়াই চেষ্টা করছে, সেটা তৃণমূল। এই 7 পয়েন্টেই কিন্তু পুরো ছবিটা স্পষ্ট হয়ে গেল এই মুহূর্তে বঙ্গ রাজনীতি ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং আগামী দিনে এই যে বিভাজনটা আরও কতখানি স্পষ্ট হবে। কি বলবেন অমিত শাহজির এই সফর নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।